স্টুডেন্টস দেখো আজকে অর্থাৎ 15ই মার্চ 2022 ফিজিক্যাল সায়েন্সে দেখো পরীক্ষা সমাপ্ত হয়েছে। অলরেডি আমি একটা ভিডিওতে শর্ট প্রশ্ন আলোচনা করেছি। এই ভিডিওতে দেখো শর্ট প্রশ্ন এবং লং প্রশ্ন পুরোটাই আলোচনা করব। প্রথম দেখো বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে ক বিভাগ। বায়ুমণ্ডলে কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে আছে ট্রোপোস্ফিয়ার, তাই এই স্তরে হচ্ছে সব বায়ুমণ্ডলে রয়েছে, তাই এটার ঘনত্ব সবচেয়ে বেশি। 2 নম্বর দেখো গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রের লেখচিত্র। বয়লের সূত্রের লেখচিত্র দেখো পিভি, এই যেটা সমপরাবৃত্তাকার গ্রাফ, অপশান বি। 3 দাগে রয়েছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম এবং বাষ্প ডি হলে এদের মধ্যে সম্পর্ক কী? আমরা জানি আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাই এম সমান 2D হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 4 দাগে। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তোমরা নিশ্চয়ই এই সম্পর্কটা দেখেছো যে আর সমান 2F বা F সমান R/2, এই সম্পর্কটা তোমরা পড়েছো তাই না? যেখানে আরটা দেখো বক্রতা ব্যাসার্ধ আর এফটা ফোকাস দৈর্ঘ্য, তাহলে বক্রতা ব্যাসার্ধ 20/2 করলে ফোকাস দৈর্ঘ্য 10 হচ্ছে, সুতরাং 10 সেমি। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়? দেখো দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বড় অবলোহিত রশ্মি, তার আগে অতিবেগুনি রশ্মি, এক্স, গামা এগুলো সবই ছোট তরঙ্গদৈর্ঘ্য। দন্ত চিকিৎসক সব ব্যবহার করে কীরকম? এটা হচ্ছে অবতল দর্পণ, তোমরা এটা পড়েছো, খুব ইম্পর্টেন্ট। একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে তোমার মাইনাসটা অবশ্যই দিতে হবে। পরিবাহীর রোধ, পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহমাত্রার সম্পর্ক, এটা কি? এইচ সমানুপাতি I²। এটা তোমরা জানো কিসের? জুলের সূত্র থেকে। এবার দেখো কোনো পরিবাহীর মধ্য দিকে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহমাত্রা কত হবে? তড়িৎ প্রবাহমাত্রা I সমান কি? Q/T, অ্যান্ড Q 12 কুলম্ব, আর সময়টা হচ্ছে 2 মিনিট মানে সেকেন্ড করলে 120 সেকেন্ড, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? তাই না, 1/10 অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা 18টা, এটা তোমরা সবাই জানো। দীর্ঘ পর্যায় সারণী দেখো শ্রেণী 17 অন্তর্গত যে 4টে মৌল দেওয়া আছে এদের জারণ ধর্মের ক্রম। জারণ ধর্ম সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন, নিচে নামলে জারণ ধর্ম হ্রাস পায়। এবার দেখো নিচের কোন আয়নের যৌগের ক্ষেত্রে কোনো আয়নের অষ্টক নেই? এই যে লিথিয়াম হাইড্রাইড, এটা Li+ এর 2টি ইলেকট্রন, আর হাইড্রাইড এরও 2টি ইলেকট্রন, তাই এদের কোনোটার অষ্টক নেই। পরের শর্ট প্রশ্ন দেখো MCQ, নিচের কোন যৌগটি কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? অণু দ্বারা গঠিত নয় কি? এটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড। বাকিগুলো সমযোজী, কিন্তু এটা আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগ তোমার কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত হয় না, এগুলো সব ক্যাটায়ন অ্যানায়ন থাকে। অ্যাসিটিক অ্যাসিডের মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে কী হয়? এটা আংশিক বিয়োজিত হয়, তাই এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়? ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ ঘটে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে 2 দাগে 21 নম্বর রয়েছে। প্রথম দেখো জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি সৌরশক্তি হতে পারে, জোয়ার-ভাটা শক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, ওকে। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস, যেগুলো গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, CFC হতে পারে, মিথেন হতে পারে। এবার অথবা ওজোন স্তর সূর্য থেকে আগত UV রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। আচ্ছা, SI পদ্ধতিতে চাপের একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ারে বলা যেতে পারে। চার্লসের সূত্রে ধ্রুবক কী কী থাকে? গ্যাসের ভর ও চাপ। নিচের বিবৃতি সত্য না মিথ্যা? উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, এটা হচ্ছে সঠিক। কোনো দর্পণ বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? আচ্ছা, এখানে দেখো
অসৎ কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব। এখন এই ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব এটা হচ্ছে তোমার একমাত্র কোথায় হতে পারে, এটা আমরা ভুল বলেছিলাম, এটা হচ্ছে উত্তল দর্পণ হবে। উত্তল দর্পণে একমাত্র ছোট প্রতিবিম্ব তৈরি হতে পারে। মোটর গাড়ির হেডলাইট কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, লাল ও নীল বর্ণের কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর এবং মিউ বি হলে কোনটির মান বেশি হবে? এখানে খেয়াল করো, প্রতিসরাঙ্ক মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। দেখো লালের বেগ বেশি, তাই লালের প্রতিসরাঙ্ক কম হবে। নীলের বেগ কম, তাই নীলের প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ মিউ বি। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম্ব। তড়িৎ পরিবাহিতার একক কি? এটা ওহম ইনভার্স। ফিউজ তারের উপাদান কি? টিন আর সীসা দিয়ে তৈরি। কিলোওয়াট ঘন্টা কোন রাশির একক? এটা তড়িৎ শক্তির একক। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কাঁচ তড়িৎ অপরিবাহী। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, আর একটি অভিজাত মৌল ক্রিপ্টন। আচ্ছা, এবার দেখো 12 দাগে রয়েছে 4টে হ্যালোজেন মৌল আছে, এদের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা। ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। আচ্ছা, এবার দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন 3 ভৌত অবস্থার মৌলই বর্তমান? এটা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে। ক্লোরিন ফ্লোরিন গ্যাস, আর ব্রোমিন তরল, আর কঠিনটা আয়োডিন। ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় কোন গ্রুপের অন্তর্গত? এটা গ্রুপ 1। ড্যাশ চিহ্ন দিয়ে O2 অণুর প্রথাগত উপস্থাপনা, এই হচ্ছে তোমার প্রথাগত উপস্থাপনা। হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো? হাইড্রাইড মানে এখানে দুটো ইলেকট্রন, তাহলে হিলিয়ামের সঙ্গে সমান হবে। হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম। হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম হচ্ছে এইটা। এই একটা ইলেকট্রন, দেখো এদের মধ্যে তৈরি হচ্ছে এই যে বন্ধনটা। আচ্ছা, এরপরে দেখো একটি সমযোজী তরল পদার্থ। সমযোজী তরল পদার্থ হচ্ছে ব্রোমিন। ব্রোমিন একটা সমযোজী তরল পদার্থ। এছাড়া তোমার সমযোজী তরল পদার্থ তোমার জলও বলা যেতে পারে। ঠিক আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা অপেক্ষা বেশি। এটা মিথ্যা কথা, কারণ কি গলিত NaCl তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থায় করে না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে কি হয়? অ্যালুমিনিয়াম 3+ 3টি ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম হয়ে জমা হয়। সত্য মিথ্যা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। অ্যাকচুয়ালি এটা ভুল, কারণ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে ক্যাটায়ন বা অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। হ্যাঁ, মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে ধাতুর মধ্যে, তাই এটা মিথ্যা। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন কি? দেখো এটা যদি বলা হয়, এটা তোমরা এটা লিখতে পারো যে পৃথিবী জুড়ে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির কারণে, গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রা বৃদ্ধির কারণে পৃথিবী জুড়ে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বেড়ে চলেছে। একেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। গ্রিনহাউসগুলির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে, এটাকেই বলে বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, এরপরে যে অঙ্ক রয়েছে দেখো, খুব সহজ অঙ্ক দিয়েছে। 770 মিমি চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট হাইড্রোজেন গ্যাস 75 সেমি কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতা, তাহলে উষ্ণতা একই আছে, 750 মিমি চাপে ওই গ্যাসের হাইড্রোজেন গ্যাসের কত আয়তন দখল করবে? এটা আমি করে রেখেছি, দেখো বুঝিয়ে দিচ্ছি। এই যে P1 V1 সমান P2 V2, কারণ কি এখানে উষ্ণতা স্থির আছে, সুতরাং এটা বয়েল সূত্র। এখানে P1 দেখো 770 আর V1 75, P2 হচ্ছে 750, তাহলে V2টা বের করবো। তাহলে P1 V1 বসিয়ে দাও, P2 আর V2টা বের করবো। তাহলে এখান থেকে দেখো খুব সহজ, এই 0 0 কাটলে 75 75 কেটে গেলে 77, সুতরাং 77 সেমি কিউব আয়তন অধিকার করবে। পরের যে অঙ্ক রয়েছে দেখো, 2 ATM চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? আর এর মান দেওয়া আছে। এটা দেখো তোমার আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে প্রয়োগ করব। প্রথমে যেমন দেওয়া আছে চাপ লিখে নিলাম, টি উষ্ণতা লিখলাম, আর এর মান তো দেওয়া আছে, ভর লিখে নিলাম, আর গ্যাসের আণবিক ভরটাও বের করে নিলাম।
এবার দেখো আমরা জানি পিভি সমান এন আর টি, এর মানে এম বাই এম আর টি, এমটা যেখানে ভর আর এমটা হচ্ছে আণবিক ভর। তাহলে ভি সমান এম আর টি বাই পিএম। তাহলে এম এর জায়গায় 64, আর এর জায়গায় বসিয়ে দাও 300, আর এদিকে পি হচ্ছে 2 ATM, আর এদিকে এমটা 32। তাহলে এখান থেকে দেখো খুব সহজ কাটা, 32 আর 2 কাটলে 64 আর 2 কাটলে 32, 32 কেটে দাও, 3 একে গুণ করে 300 দ্বারা গুণ করে, এটা খুব সহজ হয়ে যাবে, আর 24.6 লিটার। ওকে। আচ্ছা, এরপরের যে প্রবলেমটা দিয়েছে দেখো, লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো, অথবা সূর্যালোকে সবুজ পাতা সবুজ দেখায় কেন। আচ্ছা, এটা দেখো আমরা দেখিয়ে দিই, এটা হচ্ছে ঘন মাধ্যম লিখে দেবে, এই সরি লঘু মাধ্যম, এটা লঘু মাধ্যম লিখবে, আর এটা ঘন মাধ্যম। আচ্ছা, এবার দেখো এখানে এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিষ্ঠিত রশ্মি, আর এই যে এ ও এন এটা আপতন কোণ আই, আর বি ও এন প্রাইম এটা প্রতিষ্ঠিত রশ্মি, প্রতিষ্ঠিত কোণ আর। আর এই যে সোজা যাওয়ার কথা, এই বেঁকে গেল, এই সুতরাং এই যতটা বাংলো এটা হচ্ছে ডেল্টা চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান কী হবে দেখো, এইখান থেকে লম্ব আর এই যে সোজা যাওয়ার কথা, তাহলে এই গোটা কোণটা আর এই কোণটা সমান হওয়ার কথা, কিন্তু এতটা কমে গেছে। তার মানে চ্যুতিকোণ যেটা বি ও বি প্রাইম, সেটা কি এই বি প্রাইম ও এন মাইনাস এই কোণটা, তাই না, অর্থাৎ বিও এন। এখন বি প্রাইম ও এন এই কোণটা আর এই এ ও এন এই কোণটা সমান, কারণ কি এই দুটো বিপ্রতীপ, এই গোটা কোণটা আর এই কোণটা। তাই আমরা বলতে পারি বি প্রাইম ও এনের জায়গায় এ ও এন, তাহলে এটা তাহলে এ ও এন মানে আই, আর বি ও এন হচ্ছে আর। আর এমনিতে দেখো এইখান থেকেও বোঝা যাচ্ছে এই কোণটা গোটাটা কোণটা আই, আর এটা আই, তাহলে আই থেকে এই আরটা বাদ দিলে ডেল্টা পাওয়া যাবে। ওকে। আচ্ছা, সূর্যালোকে সূর্যের পাতা, গাছের পাতা সবুজ কেন দেখায় দেখো, সূর্যালোকে সূর্যের আলো 7টি বর্ণের মধ্যে সবুজ পাতাগুলি অন্য সব বর্ণ শোষণ করে দেয়, শোষণ করে দেয় না, এটা শোষণ করে নেয়, শোষণ করে নেয়, শুধুমাত্র সবুজ বর্ণকে প্রতিফলিত করে দেয়, তাই সূর্যালোকে সবুজ পাতাগুলি সবুজ দেখায়। খুব সহজ উত্তর। আচ্ছা, এরপর দেখো 3.4-এ মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলে সংজ্ঞা। এটা সংজ্ঞাটা এইভাবে লিখে নেবে, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে, বা মুক্ত বর্তনীতে দুই কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যে কোষের তড়িৎচালক বল বলা হয়। আচ্ছা, এরপর দেখো 5-এর দাগা, দীর্ঘ পর্যায় শ্রেণী 2 এর মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয় কেন, আর অথবা সন্ধিগত মৌল আর ইউরেনিয়াম মৌলের উদাহরণ দাও। আচ্ছা, দীর্ঘ পর্যায় শ্রেণী 2 এর মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয়, কারণ এরা অক্সাইড রূপে ভূত্বকে অবস্থান করে, ওই জন্য মৃত্তিকা, আর এদের হাইড্রোক্সাইডগুলি অথবা অক্সাইডগুলি ক্ষার রূপে আচরণ করে। ওকে। আচ্ছা, সন্ধিগত মৌল দেখো আয়রন, এছাড়া ক্রোমিয়াম লিখতে পারো, কপার লিখতে পারো, আর ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে নেপচুনিয়াম এনপি, এছাড়া আরও রয়েছে তোমার, সেগুলো লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো NH3-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। NH3 দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন দুজনেই অধাতু, তাই NH3-র মধ্যে কী হয়, সমযোজী বন্ধন বর্তমান। NH3 এর লুইস ডট ডায়াগ্রাম দিয়ে দেবে, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে একটা করে সমযোজী বন্ধন করছে, এইভাবে গোল করে দেখিয়ে দেবে, ঠিক আছে, করে NH3 করে দিলে। আচ্ছা, এবার দেখো এটা হয়ে গেল। এবারে সোডিয়াম ফ্লুরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় সেটা দেখাতে হবে। এটা দেখিয়ে দেবে, এই সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম প্লাস ফ্লোরিন 281, আর এটা 27, এটা একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করে, আর সেই একটি ইলেকট্রন গ্রহণ করে M- আয়ন উৎপন্ন করে। এবার Na প্লাস আর M- হচ্ছে, এদের মধ্যে আয়নীয় বন্ধন হয়ে তৈরি হচ্ছে, স্থিরতড়িৎ আকর্ষণে NF আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে। আচ্ছা, এছাড়া ছিল দেখো অথবাতে কার্বনের সর্বস্থ কক্ষে 4টি ইলেকট্রন আর অক্সিজেনের সর্বস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে। কার্বন ডাইঅক্সাইড অণুর লুইস ডট ডায়াগ্রামটা দিতে হবে। তাহলে লুইস ডট ডায়াগ্রামটা দেখে নাও। কার্বন ডাইঅক্সাইড এটা তোমাদের বইয়েও আছে, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই কার্বনের 4টি ইলেকট্রন আর অক্সিজেনের 6টা। এবার এই দুটো করে, এই একটা ইলেকট্রন, এই অক্সিজেনের একটা ইলেকট্রন, এদিকে আরেকটা
অর্থাৎ এই দুটো ইলেকট্রনের সঙ্গে দুটো সমযোজী বন্ধন আর এদিকে দুটো সমযোজী বন্ধন হবে করে এইভাবে দেখো দুটো করে দুদিকে সমযোজী বন্ধন করে প্রত্যেকে 8টা করে অষ্টক পূরণ করছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করা। ন্যাপথলিন আর সোডিয়াম ক্লোরাইডের পার্থক্য দেখে নাও। প্রথমে গলনাঙ্ক, এটা সমযোজী যৌগ বলে গলনাঙ্ক কম, আর সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ বলে গলনাঙ্ক বেশি। এবার জলের দ্রাব্যতা ভৌত ধর্ম, এটি সমযোজী বলে অধ্রুবীয় দ্রাবকে দ্রবীত হয়, আর এটি আয়নীয় যৌগ তাই ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীত হয়। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন ছিল তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায় আর ক্যাথোড অ্যানোডের সংজ্ঞা। যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীত অবস্থায় বা গলিত অবস্থায় প্রায় সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় সেগুলিকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখানে তুমি উদাহরণ একটা দিতেও পারো, যেমন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, ক্যাথোড সংজ্ঞা কী দেবে? যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গৃহীত হয় তাকে ক্যাথোড বলে। আর অ্যানোড যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বার দ্বারা ইলেকট্রন বর্জন ঘটে তাকে অ্যানোড বলে। আচ্ছা, আর এরপরে দেখো এবার আমরা বিভাগ ঘতে চলে আসি। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা খুব সহজ এবং এবছর ইম্পর্টেন্ট ছিল সাজেশনে। কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং উষ্ণতা টি হলে বয়েল সূত্র অনুসারে পি ভি সমানুপাতিক 1/p যখন গ্যাসের ভর এবং টি স্থির। চার্লস সূত্র অনুসারে ভি সমানুপাতিক টি যখন ভর এবং পি স্থির। অতএব ভি সমানুপাতিক টি/পি যখন পি আর টি উভয়ই পরিবর্তিত হয়। অতএব ভি সমান কে টি/পি, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক, এখানে লিখে দেবে কে হলো ধ্রুবক। অতএব পিভি সমান কেটি, এটা হলো বয়েল এবং চার্লসের সম্মিলিত রূপ। আচ্ছা, এরপরে একটা সহজ অঙ্ক আছে দেখো। উচ্চ উষ্ণতায় ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়াম এর বিক্রিয়া ধাতুটির 28 গ্রাম এবং এত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে? এটা খুবই সহজ অঙ্ক। দেখো অঙ্কটা এইভাবে করবে, ধাতব অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম বিলে ধাতু প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে ধাতব অক্সাইড 40 আর অ্যালুমিনিয়াম x গ্রাম ধরলাম, এদিকে ধাতু 28 আর অ্যালুমিনিয়াম অক্সাইড 25.5। এখন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ভরের নিত্যতা সূত্র অনুসারে জানি কি বিক্রিয়াগুলির ভর সমান বিক্রিয়াতগুলির ভর। তাহলে 40 প্লাস x সমান 28 প্লাস 25.5, অতএব x সমান কত হবে? এ দুটো যোগ করলে 53.5 মাইনাস 40 সমান 13.5। সুতরাং 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে দেখো যে পরের অঙ্কটা সালফিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ দেওয়া হয়েছে। 4.9 গ্রাম সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? আচ্ছা, এই যে বিক্রিয়াটা দেখে নাও, এখানে ম্যাথমেটিক ক্যালকুলেশনগুলো করতে হবে। H2 সবার NaOH এর ভরটা বের করতে হবে। H2 2, সালফার 32 আর অক্সিজেন 16 × 4, ঠিক আছে, মানে 98 গ্রাম। আর এদিকে NaOH দেখো 2 আছে, প্রথমে 2, আর সোডিয়াম 23, অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1, অর্থাৎ 80 গ্রাম। সুতরাং 98 গ্রাম H2 এর সঙ্গে বিক্রিয়ার জন্য NaOH প্রয়োজন 80 গ্রাম। তাহলে 4.9 গ্রাম H2 এর জন্য কত লাগবে? 80 × 4.9/98। এটাকে দেখো খুব সহজে কাটাকুটি হবে। এটা পয়েন্ট তুলে দিয়ে 10 আনলাম। 49 দুগুণে 98, 2 80 গেলে এই 0 কেটে দিলাম, আর 2 8 গেলে 4। সুতরাং 4 গ্রাম NaOH এর প্রয়োজন হবে। আচ্ছা, 4.3 একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো। এই মাধ্যমটি প্রতিসরাঙ্ক 1.5 হলে মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত এত হলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? ওই মাধ্যমে আলোর বেগ কত? আচ্ছা, মাধ্যমের প্রতিসরাঙ্ক দেখো মানে কি বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য। প্রতিসরাঙ্ক 1.5, বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করব, আর ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য 4000 দেওয়া আছে। অতএব বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে? 1.5 আর 4000 গুণ হয়ে যাবে, অর্থাৎ 6000 অ্যাংস্ট্রম। আচ্ছা, আবার দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কি জানি? মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান বায়ুতে আলোর বেগ বাই মাধ্যমটিতে আলোর বেগ। এবার প্রতিসরাঙ্কটা দেওয়া আছে, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর মাধ্যমে আলোর বেগ ভি ধরে নাও। তাহলে ভি সমান কত হবে? ওই 1.5টা নিচে চলে এলো, ভাগ করলে 3কে 1.5 দ্বারা ভাগ করলে 2, সুতরাং 2 × 10⁸ মিটার/সেকেন্ড হবে। ওকে, আচ্ছা, এবার দেখো 4.4 একটি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র অঙ্কন।
এবং ফোকাস এফ চিহ্নিত করো। এটা দেখো এই যে তোমার রয়েছে, এটা উত্তল লেন্স লিখে দেবে, আর এটা সমান্তরাল রশ্মি যাচ্ছে গিয়ে তোমার এই যে একটা বিন্দুতে মিলিত হলো, যে বিন্দুতে মিলিত হলো এটা হচ্ছে ফোকাস, এটা লিখে দেবে, এফটা হচ্ছে ফোকাস। ওকে, ফোকাস বিন্দু। আচ্ছা, এরপর দেখো উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, এটা হচ্ছে তোমরা বইয়ে দেখে নিও, এটা একটু বড় মতো তাই লিখলাম না। আচ্ছা, এরপর দেখো দীর্ঘদৃষ্টি কি, কোন ধরনের লেন্স ব্যবহার করে এই দুটি দূর করা যায়। দীর্ঘদৃষ্টি কি, চোখ যখন দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তবে চোখের এই ধরনের ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলা হয়। উত্তল লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যেতে পারে। আচ্ছা, এরপর দেখো এই যে 240 ভোল্ট 60 ওয়াট এবং 240 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের দুটি বাতিকে শ্রেণী সময়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। আচ্ছা, এটা দেখো শ্রেণী সমবায়ে যুক্ত 60 ওয়াট বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ দেখো 60 ওয়াট বাতির রোধ V²/P এইভাবে বের করা হয়, ভিটা ভোল্ট আর পিটা ক্ষমতা। এখানে আমি দেখো ভুল করে এটা 220 করে ফেলেছি, এটা তোমরা 240 করে নিও, ঠিক আছে, 240 করে নেবে তোমরা ক্যালকুলেশন যখন করবে, এটা 240 × 240 করবে। আমি 220 করে ভুল করে ফেলেছি, হ্যাঁ, এটা আর আমি সারছি না এখন, এটা এইভাবে রাখছি, ঠিক আছে। ব্যাপারটা বুঝে নাও, এই ক্যালকুলেশনটা তোমরা 240 ধরে করে নেবে। তাহলে 60 ওয়াট বাতি রোধ বের করলে আর 100 ওয়াট বাতির রোধ বের করলে। এবার দেখো 60 ওয়াট বাতির রোধ 100 ওয়াট বাতির রোধ অপেক্ষা বেশি হচ্ছে, তাই না। এই যে শ্রেণী সমবায়ে উভয় বাতির ভিতর প্রবাহমাত্রা সমান, এখন উজ্জ্বলতা উৎপন্ন তাপের সমানুপাতিক এবং উৎপন্ন তাপ I²R এর সমানুপাতিক হয়। যে বাতির রোধ বেশি অর্থাৎ 60 ওয়াট বাতি, সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ওকে, বোঝা গেল। আচ্ছা, এরপরে যে অঙ্ক রয়েছে দেখো, 5 ওহম অভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদের মধ্যে বিভব প্রয়োগ করতে হবে। প্রথমে আমরা কি করব দেখো, প্রথমে আমরা E = I R+R এটা করব। ইটা তড়িৎচালক বল 2 দেওয়া আছে, আইটা বের করব, বহিস্থ রোধ 15 আর অভ্যন্তরীণ রোধ 5 দেওয়া আছে। তাহলে I × 20, এখান থেকে I = কত, 2/20 অর্থাৎ 0.18 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহমাত্রা পেয়ে গেলাম, অতএব কোষের প্রান্ত দ্বারা বিভব প্রভেদ V = IR, 0.1 × 15 = 1.5 ভোল্ট। ওকে, এরপর রয়েছে ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। গৃহস্থালী বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সময় যুক্ত করা হয় কেন। প্রথম দেখো, ইলেকট্রিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে অর্থাৎ গতিশক্তিতে রূপান্তরিত হয়। আর শ্রেণী সময় যোগ করা হয় কারণ কি, এর ফলে 1 নম্বর, প্রতিটি যন্ত্রের প্রান্তীয় বিভব প্রভেদ 220 ভোল্ট হয় এবং যন্ত্রগুলি ঠিকমতো কাজ করে। প্রত্যেকটি যন্ত্রকে আলাদা সুইচের মাধ্যমে পৃথকভাবে চালানো এবং বন্ধ করা যায়। 3 নম্বর, একটি যন্ত্র খারাপ হলেও অন্য যন্ত্রগুলি কিন্তু চালানো যায়। এই জন্য শ্রেণী সময় যোগ করা হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে, এর পরের উত্তরগুলো আমরা এইখানটা দেখব, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা একটু দেখে নাও। দীর্ঘ পর্যায়সারণী 16 এর প্রথম 3টি মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম আর আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে সহায়তা হবে। আচ্ছা, প্রথম দেখো, তার আগে রয়েছে দেখো আরেকটা রয়েছে, ওহমের সূত্র বিবৃত করো এবং এই যে অঙ্ক 10 ভোল্ট বিভব প্রভেদ 0.1 তড়িৎ প্রবাহমাত্রা, তাহলে রোধ কত হবে। ওহমের সূত্র তোমরা বইয়েও পাবে, তাও আমি লিখেছি দেখো, উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে তোমরা এটা লিখেও দিতে পারো যে V = I বা V = IR, এটাও তোমরা লিখে দিতে পারো বা না লিখলেও অসুবিধা নেই। আচ্ছা, অঙ্কটার জন্য দেখো V = IR, V হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে, আইটা আছে 0.1 দেওয়া আছে, তাহলে আরটা কত হবে, খুব সহজ, R = 10/0.1 অর্থাৎ 100 ওহম। আচ্ছা, এবার দেখো যে অঙ্কটা এটা পড়লাম 9 দাগে, যেটা পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম, সেলিনিয়াম সবচেয়ে নিচে আছে তাই এটা বেশি হবে, তারপরে সালফার, তারপরে অক্সিজেন। তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম দেখো, ওপর থেকে নিচে নামলে কমে যায়, তাই সেলিনিয়াম সবচেয়ে নিচে আছে, এর কম, তারপর থেকে বেশি সালফার, আর সবচেয়ে ওপরে আছে অক্সিজেন, বেশি হবে।
আয়নাইজেশন শক্তি ওপর থেকে নিচে নামলে কমে যায়, তাই অক্সিজেন সবচেয়ে বেশি, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম। এখন ঊর্ধ্ব আর নিম্ন ঠিকভাবে তোমরা দিবে, কিন্তু এটা নিম্নক্রম মানে বড় থেকে ছোট বা বেশি থেকে কম, এটা ঠিকঠাক করে দিতে হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক বন্ধন গঠিত হয় এটা দেখাতে হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা যেহেতু Mg ধাতু আছে তাই এটা রায়নীয় বন্ধন হবে। এবার দেখো কীভাবে দেখাবে, এটা এইভাবে দেখাবে। ম্যাগনেসিয়ামের 2 আর 2 দুটো বাইরে ইলেকট্রন আছে, আর ক্লোরিন 2 আর 7। এবার 7 ইলেকট্রন দেখাবে, এখান থেকে একটা ইলেকট্রন এই ক্লোরিনে যাচ্ছে আর একটা ইলেকট্রন এই ক্লোরিনে যাচ্ছে, ফলে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে 2 8 আর ক্লোরিন 2 8 8, এই একটা করে ইলেকট্রন পেয়ে দুটো সিএল, এই যে একটা যেটা ম্যাগনেসিয়াম থেকে এসে এটাকে আলাদা করে দেখেছি দেখো মোটা করে। এবার এদের মধ্যে তড়িৎ আকর্ষণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হচ্ছে, এইভাবে দেখিয়ে দেবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী নয় কেন? এটার কারণ দেখো, সোডিয়াম ক্লোরাইড NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই জলীয় দ্রবণে Na+ এবং Cl- আয়নে বিয়োজিত হয়। Na+ Cl- আয়নগুলি তড়িৎ পরিবহন করে, কিন্তু চিনি বা গ্লুকোজ এরা তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ্য বলে জলীয় দ্রবণে কোনো আয়ন উৎপন্ন করতে পারে না, তাই NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয়। আচ্ছা, এর পরের উত্তরগুলো দেখে নাও। তড়িৎ লেপন কি? কপারের কোনো বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডটা কী হবে? আচ্ছা, তড়িৎ লেপন কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর লোহা, তামা ইত্যাদি বা ধাতু সংকরের তৈরি বস্তুর উপর কম সক্রিয় ধাতুর অর্থাৎ নিকেল, রূপা, সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়। কপারের কোনো বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোড হলো কপারের বস্তুটি, অর্থাৎ কপারের বস্তুটাই হচ্ছে ক্যাথোডে রাখতে হবে। এবার দেখো, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? প্ল্যাটিনাম দেখো তড়িৎ বিশ্লেষণ করে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যেটা হয় H+, একটি ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন হচ্ছে এবং হাইড্রোজেন দুটো পরমাণু মিলে অণু তৈরি হচ্ছে। বিশুদ্ধ জল দেখো অতি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই বিশুদ্ধ জল খুব কম সংখ্যক জলের অণু বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, তাই বিশুদ্ধ জলের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম। কিন্তু জলে সামান্য অ্যাসিড যোগ করলে অর্থাৎ অম্লায়িত জলের বেশিরভাগ অণু আয়নিত হয়ে বেশি সংখ্যক H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, এর ফলে তড়িৎ বিশ্লেষণ সম্ভব হয়। তাই তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয়। আচ্ছা, এবং লাস্ট প্রশ্ন দেখো, কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? দেখো, ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে কপার 2+, দুটি ইলেকট্রন নিয়ে কপার হচ্ছে, আর অ্যানোডে কপার দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপারের ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে অশুদ্ধ কপারের দণ্ড বা পাত ব্যবহার করা হয়। ওকে, এই হচ্ছে তোমার পুরো উত্তরটা হয়ে গেল। যদি দেখো উত্তরগুলো তোমাদের ভালো লাগে কেমন তোমরা কমেন্ট করে জানিও। এবং তোমাদের আমি দেখো যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে কিন্তু ম্যাক্সিমামটা এসছে, সেটা তোমরা আমার চ্যানেলে যে সাজেশান আছে সেই সাজেশানটা ফলো করলেই বুঝতে পারবে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, উত্তরটা ভালো করে মিলিয়ে নাও, এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা কার কেমন পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, তাহলে আজকে এখানে রাখছি, পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো।